আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম ফেরা। গল্পটি লিখেছেন ভাস্কর দাস। শ্রাবণের এক বৃষ্টির সন্ধ্যায় ঈশিতা তার রাজারহাটের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আপন মনে রবীন্দ্রনাথের গান গাইছিল। শহুরে কৃত্রিমতা আর ফ্ল্যাট বাড়ির জঙ্গল থেকে মুক্তি পেতে গানই তার একমাত্র আশ্রয়। গান গাইতে গাইতে তার মনে পড়ে যায় স্বামী আর্যর বদলে যাওয়ার কথা। বিয়ের শুরুর দিনগুলোতে আর্য ঈশিতার গানের খুব ভক্ত ছিল। শুক্রবার রাতে গল্প করা, গান শুনতে শুনতে ঈশিতার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া, এসবই ছিল একসময়ের মধুর স্মৃতি। কিন্তু বর্তমানে আর্য অনেকটাই বদলে গেছে। আইটি কোম্পানিতে কাজ করা আর্য এখন অকারণেই রেগে যায়। প্রায়শই অফিস থেকে ফিরতে রাত 12টা থেকে 2টো বেজে যায়। ঈশিতা নিজের কোনো ভুল খুঁজে পায় না, শুধু চেষ্টা করে যায় সম্পর্কটা টিকিয়ে রাখতে। দাম্পত্য জীবনের 5 বছর কেটে গেছে। ঈশিতা ছোটবেলাতেই মাকে হারায় এবং বাবার অবহেলায় মামার বাড়িতে বড় হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ শেষ করার পর মামা মামির কাছে গলগ্রহ হয়ে ওঠার আগেই আর্যর সাথে তার বিয়ে হয়ে যায়। আর্য প্রথমে গ্রামের মেয়ে বিয়ে করতে না চাইলেও তার মায়ের পছন্দে এবং ঈশিতার সুন্দর গানের গলা ও সরল লাবণ্যের কারণে বিয়েতে রাজি হয়। আর্যর বাবা মা হুগলির আদিসপ্তক গ্রামের বাসিন্দা। তারা কলকাতায় আসতে না চাইলেও ঈশিতাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। অনাথ ঈশিতাও তাদের মধ্যে নিজের বাবা মাকে খুঁজে পায়। সম্প্রতি আর্য চাকরিতে প্রমোশন পেয়ে ম্যানেজার হয়েছে। এদিকে শ্বশুরবাড়ির তরফ থেকে তাদের সংসার জীবনে পরবর্তী প্রজন্মের আগমন নিয়ে মৃদু অনুরোধ এসেছে, যা ঈশিতা আর্যকে জানাবে বলে মনে মনে স্থির করেছে। অনেক ভেবেচিন্তে কথাটা আর্যকে একদিন বলেও ফেললো ঈশিতা। আর্য তো শুনে হাহা করে একচোট হেসে গড়িয়ে গেল শুরুতেই। ঈশিতার তখন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড়। কি হলোটা কি? কি হবে? এরকম অসভ্যের মতন হাসছো কেন? তুমিও বা এরকম পাগলের মতন কথা বলছো কেন? আমি পাগল? হ্যাঁ, নয়তো আবার কি? কি পাগলামি করলাম রে বাবা? এই যে এক্ষুনি কি সব বললে? হ্যাঁ, তো কি হয়েছে? না, কিছু নয়। এই দেখো, একদম হাসবে না বলে দিচ্ছি। তো কি কাঁদবো? আবার শুরু করলে? ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আর হাসবো না। গুড বয়। কিন্তু তুমি একটাবার ভেবে দেখো। কি ভাববো? না মানে বলছিলাম কি? কি বলছিলে? বলছিলাম তুমি তো নিজেই নিজেকে সামলাতে পারো না, তো তুমি বাচ্চা সামলাবে? হা হা। এই দেখো আর্য, ভালো হচ্ছে না কিন্তু একদম। আচ্ছা আচ্ছা, সব মেয়েই মা হতে চায়, আমিও তাই চেয়েছি। বেশ, বুঝলাম ম্যাডাম। আর্যর হাসি যেন আর থামতে চায় না। কি এত মজা পেল? যাকগে, অনেক কাজ পড়ে রয়েছে ঈশিতার। বসে থাকলে তো চলবে না। ছুটির দিনে এ বাবু তো নাকে তেল দিয়ে ঘুমাবে শুধু। ঘরের কাজকর্ম যা করা তাকেই করতে হবে, কাজেই বসে থাকলে তো চলবে না। তো তারপর অনেকগুলো দিনই কেটে গেল, কিন্তু তবুও কোথায় যেন কিছু একটা খামতিই থেকে গেল। প্রথম ঈশিতা আগ্রহ দেখাতো। আর্য আপত্তি কিছু ছিল না তেমন। চাকরির অবস্থা খুব একটা খারাপ নয়। প্রজেক্ট থেকে আরো একবার অনসাইট যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আর্যরা যেতে ইচ্ছে করলো না। গিয়েছো তো একবার। জুনিয়র ছেলেপিলে আছে প্রচুর, ওরা যাক না হয়। সবারই তো যেতে ইচ্ছে করে, সবারই যাওয়ার প্রয়োজনও থাকে। আর্য বোঝে সেটা। আর এখন বাবা মাকে ঈশিতাকে সময় দেওয়াটা খুব প্রয়োজন। সত্যি বলতে কি, অফিসে আর্যকে সবাই খুব ভালোবাসে। জুনিয়র ছেলেপিলেগুলোর কাছে তো আর্যদা নয়নের মণি। ওরাই বলে আর্যদার মতন লিড হয় না, সব সময় সবকিছু থেকে যতটা পারে আড়াল করে রাখে। ওদিকে ম্যানেজার রোল ও প্রমোশনের কথাবার্তাও শুরু হয়েছে। ওটা একবার হয়ে গেলে আর অনসাইটে যাওয়ার কোনো মানেই হয় না। আর্য ঈশিতাকে জিজ্ঞেস করেছিল একবার, কিন্তু সেও তো না করে দিল। সে এখন মন দিয়ে সংসারটাই করতে চায় শুধু। মাঝে মাঝে তো বলে, চলো না আদিসপ্তক গ্রামে দেশের বাড়িতে চলে যাই। ওখানে বাবা মা সবাই রয়েছে। এখানে একা একা ঠিক ভালো লাগে না। কিন্তু আর্য নিরুপায়। অফিস রয়েছে, কাজ, অনেক দায়িত্ব। ঈশিতা আর কি করে? বর্ধমানে থাকতে ছোটখাটো একটা স্কুলে পড়াতে যেত। এখানে তো সব ইংলিশ মিডিয়াম স্কুল। চেষ্টা করেছিল চাকরির, হলো না। এখন ওই বাড়িতেই ছোট একটা গানের স্কুল মতন করেছে। আর্য তাতে কোনো আপত্তি করেনি। ঈশিতা আশেপাশের ফ্ল্যাটের কতগুলো কচি কাঁচা ছেলে মেয়েকে টুকটাক নাচ গান শেখায়। অবসর সময় পেলে পড়া দেখিয়ে দেয়। সে এখন ওদের প্রিয় ঈশিতা ম্যাম।
প্রত্যেক বছর পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বটা ঈশিতার ঘাড়েই পড়ে। আর এসব করতেও ঈশিতার মোটেই খারাপ লাগে না, ভালোই লাগে তার। আর্য তো দিনরাত অফিসের কাজেই ব্যস্ত, ঈশিতা তাকে বাড়িতে পাই বা কতক্ষণ। ছোট ছোট বাচ্চাগুলোর মাঝে দিব্য সময় কেটে যায় ঈশিতার। সবই ঠিক আছে, কিন্তু এবার নিজেরকেও একটা হলেই হয়। কিন্তু চাইলেই তো আর হচ্ছে না, সমস্যা আছে কোথাও একটা। কি সেই সমস্যা ঈশিতা জানে না। আর্যকে নিজের আশঙ্কার কথা ঈশিতা বলেওছে বেশ কয়েকবার। প্রথমটাই আর্য গুরুত্ব দেয়নি বিশেষ, কিন্তু সময় তো আর থেমে নেই। আর্য ইদানিং কেন কে জানে খুব অস্থির হয়ে পড়েছে। অফিসের কাজের চাপ নাকি অন্য কোনো টেনশন, ঈশিতা ঠিক বুঝে উঠতে পারে না। বিশেষত সেদিনের পার্টিটার পর থেকেই কেমন যেন চঞ্চল অস্থির। ঈশিতা অনেকবার বলেছে, চলো না একটা টেস্ট করিয়ে আসি দুজনে। আর্য পাত্তা দেয়নি। শেষমেশ বাবা মার অনুরোধে রাজি হলো, টেস্ট করিয়েও এলো। কিন্তু ঈশিতা জিজ্ঞেস করলে কিছু বলতে চায় না, এড়িয়ে যায় কেমন। বলে আমারই কোনো সমস্যা হবে। কিন্তু ঈশিতা বেশ বুঝতে পারে আর্য কোথাও কিছু লুকিয়ে যাচ্ছে, কিছু চেপে রাখতে চাইছে। ঈশিতার মনে হয় এই শেষ কয়েক মাসে হঠাৎ করেই কেমন যেন সবকিছু বদলে গিয়েছে। সবকিছু আর আগের মতন নেই। বাবা মার সাথে ফোনে কথা হয়, ওরাও কিছু বলেন না। আর্য কি ওনাদেরও কিছু বলেনি তাহলে? ঈশিতা একবার ভাবে ওনাদের বলবে আর্যর এই হঠাৎ বদলে যাওয়াটা, কিন্তু বললে ওনারা বয়স্ক মানুষ, চিন্তা বাড়বে। তার চেয়ে থাক, একটু সময় দিলে যদি সমস্যার সমাধান হয়। কিন্তু না, সমস্যা আরো বাড়লো বই কমলো না। যে আর্য কোনোদিনও ড্রিঙ্ক করতো না, সিগারেটও খেত না, সে হঠাৎ করে ড্রিঙ্ক স্মোক করা শুরু করলো। কিসের এত টেন্স থাকে সারাক্ষণ? ঈশিতার সাথে কথাও তো কই বলে না ঠিক করে সারাদিন। হলোটা কি? অফিসে কিছু গন্ডগোল হলো নাকি? নতুন কেউ এলো আর্যর জীবনে? সন্দেহ অমূলক নয় কিছু। সেদিনই পার্টিতে দেখেছে রিজুলাকে, অসাধারণ গ্ল্যামারাস সুন্দরী, স্মার্ট ঝকঝকে, শহুরে আদব কায়দায় একেবারে ধোপদুরস্ত। আর্যদা আর্যদা করেই তো অস্থির করে দিল সারাক্ষণ। ঈশিতা বোঝে রিজুলা তার চেয়ে অনেকটাই এগিয়ে, আদব কায়দায়, বিচক্ষণতায়, সবেতেই। ওর চোখের চাহনিতে জাদু আছে। এলো চুলে হালকা হাসিতে আর ওই মোহময়ী চোখের জাদুতে যে কোনো পুরুষের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। বয়সে ঈশিতার থেকে অনেকটাই ছোট, কিন্তু মেলামেশা বা কথাবার্তা বলার ধরনে কখনোই মনে হয় না। তবে কি আর্য শেষে রিজুলার প্রেমে পড়ল? ধুর, এসব কি ভাবছে সে? আর্য এরকম ছেলেই নয়। কিছু হলে তো তাকে বলতোই। কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্টগুলো আর্য এভাবে লুকিয়ে গেল কেন? কিছু তো বলছে না, এড়িয়ে যাচ্ছে বারবার। কিছু বললে বলছে আমারই কোনো সমস্যা হবে। সত্যি কি তাই? আর্য আর ছুটির দিনে গেল কোথায়? বিকেলবেলা গাড়ি নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ, কিছু বলেও যায়নি। ঘড়ির কাঁটা তো প্রায় 9:30 ছুঁয়ে ফেলল। বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ। এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যদিও। ঈশিতা তখনও বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভাবে আর্যকে একবার ফোন করবে। অনেকটাই দেরি হয়ে গেল। ফিরবে কখন ছেলেটা? আজ ঈশিতা ওর মন ভালো করার জন্য আর্যর সবচেয়ে ফেভারিট ডিশ মাটন কষা চিংড়ির মালাইকারি রান্না করে রেখেছে। সাথে ফ্রাইড রাইস তো আছেই। ফিরলে ডিনার করবে একসাথে। খাবারগুলো তো মাইক্রোওয়েভে গরম করতে হবে। ফ্রিজটা খারাপ হয়ে পড়ে রয়েছে দিন কয়েক হলো। আর্যকে বলেও কোনো লাভ হয়নি। কেমন যেন উন্নাসিক হয়ে গিয়েছে এই কয়েকদিনে। এখনো ফিরল না। ঘড়ির কাঁটায় সময় বাজছে। ঈশিতার চিন্তা হয় ফোন করতে যাবে, এমন সময় নিচে গাড়ির শব্দ। আর্য ফিরল, কিন্তু সে কোন আর্যকে দেখছে? এ কে? ঈশিতা চোখ দিয়ে জল গড়িয়ে আসে। আর্য চূড়ান্ত ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে। কষ্টে বুক ফেটে যায় ঈশিতার, ভেঙে চুরমার হয়ে যায়। অনেকদিন পর একসাথে বৃষ্টি ভেজা রাত্রে বাড়িতে বসে সেই আগেকার মতন ক্যান্ডেল লাইট ডিনারের স্বপ্নটাও। নিজের হাতে গড়া পৃথিবীটাকে চোখের সামনে কেমন যেন শেষ হয়ে যেতে দেখলো ঈশিতা। আর্য যে টুকটাক ড্রিঙ্ক করে সে কথা তো ঈশিতা জানতই, কিন্তু তাই বলে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে ব্যাপারটা, সেটা ঘূর্ণাক্ষরেও আঁচ করতে পারেনি ঈশিতা। নিচের গেটকিপার দুজন কোনো রকমে ধরে ধরে আর্যকে ওপরে নিয়ে এসেছে। ঘরে ঢুকে আর্য সোজা বেডরুমে পরিষ্কার করে বলে দিল সে কিছু খাবে না, বাইরে খেয়ে এসেছে। কেন করলে আর্য এরকম? কেন সাজানো সব স্বপ্নগুলো এইভাবে এক লহমায় ভেঙে দিলে কেন? কি দোষ আমার?
ঈশিতার চোখের জল বাঁধ মানে না, কিন্তু আর্য কিছু বলার বা শোনার মতন অবস্থায় নেই। টলতে টলতে একবার ওয়াশরুমে গেল, আবার এসে শুয়েও পড়ল। ঈশিতা ও চোখ মুখে জলে ছিটে দেয়। আর্য সরে যায়। ঈশিতা, প্লিজ, ভালো লাগছে না। ঈশিতার বুকের ভেতর থেকে একরাশ কান্না দলা পাকিয়ে উঠে আসতে থাকে যেন। কিন্তু আর্য, সে কি বুঝবে এসবের কিছু? আর্য কেন এরকম হয়ে গেল? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হতে ঈশিতা ডাইনিং রুমে এলো। আর্য মনে হয় ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো জুড়িয়ে জল গরম করলো, কিন্তু খেতে ইচ্ছে করলো না আর। এত যত্ন করে বানানো খাবারগুলো এখন কি করবে সে? আর্য তো মুখে দিয়েও দেখলো না কিছু। বাড়িতে ফ্রিজটা খারাপ হয়ে পড়ে রয়েছে। খাবারগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। নিজের হাতে রান্না করা খাবারগুলো ফেলে দিতেও মায়া হয় ঈশিতার, কিন্তু ঘরে রেখে দিলেও তো নষ্ট হয়ে যাবে। ফ্ল্যাটের নিচে নামে ঈশিতা। চোখে পড়ে ছোটুকে। রাত তখন ভালোই, 10টা বাজে। এত রাতে ছোটু কি করছে এখানে? অবাক হয় ঈশিতা। ছেলেটাকে চেনে সে। ওই খালপাড়ের বস্তিতে থাকে। মাঝে মাঝে আসে এদিকে, কাগজ কুড়িয়ে নিয়ে যায়। কিন্তু এত রাত্রে সে কি করছে এখানে? ঈশিতা ওদের কথা জানে টুকটাক। তাদের বাড়িতে কাজ করে যে মালতী মাসি, তার মুখ থেকে শুনেছে ছোটুর কথা। ছেলেটা কোনো একটা স্কুলে পড়ে। সম্পর্কে মালতী মাসির ভাইপো হয়। মালতী মাসির মুখ থেকেই শোনা ছেলেটার মা নেই। বছর 2 আগেই কলকাতায় কি যেন একটা অজানা জ্বর হলো, তাতে পয়সার অভাবে প্রায় বিনা চিকিৎসায় ছোটুর মা মারা যায়। তখন ছোটু 4 কি 5 বছর মতন বয়স। তারপর থেকে বাবাটাও কেমন যেন হয়ে গেল। আগে রিক্সা চালাতো, এখন সারাদিন মদ খেয়ে কোথায় না কোথায় পড়ে থাকে। পয়সা কড়ি যা ছিল সব জুয়া খেলে উড়িয়ে দিল। মাঝে সাঝে পুলিশ এসে ধরে নিয়ে যায় কি সব গন্ডগোল করার অপরাধে। ছোটু আগে বেশ কয়েকবার এসেছে ফ্ল্যাটের চত্বরে। মালতী মাসি কাজে আসতে না পারলে ছোটুকে দিয়েই বলে পাঠায় মাঝে মাঝে। সেই সূত্রে ঈশিতা ছোটুকে চেনে। এত ছোট ছেলে, তার মা নেই। সংবেদনশীল মনের ঈশিতার কষ্ট হয় বাচ্চা ছেলেটার জন্য। মা না থাকার কষ্টটা সে ছাড়া আর কেই বা ভালো বুঝবে। সারাদিনে কোথায় থাকে, কি খায়, কিছুই তো ঠিক নেই। মালতী মাসির বাড়িতেও তো যায় না বলেই মনে হয়। গেলে তো বলতোই, ওই বাবা ছেলে যা পায় খেয়ে নেয় হয়তো। কিন্তু আজ এত রাত্রে ছোটু কি করছে এখানে? কি রে ছোটু, তুই এখানে? হ্যাঁ গো বৌদিদি। শত দুঃখেও বৌদিদি ডাকটা শুনে ঈশিতা হেসে ফেলে। মালতী মাসি ওকে বৌদি বলে ডাকে বলে এও হয়তো তাই শুনে ওই নামেই ডাকলো মনে হয়। কি নামে ডাকলি আমায়? বৌদিদি। হা হা, বৌদিদি মানে জানিস তুই? না, তবে বললি যে? কেন, তুমি তো আর্যদার বউ হও যে। সে কি রে, তুই আর্যকে চিনিস? হ্যাঁ চিনি তো। কি করে? কেন? আর্যদা যে আমাদের মাঝে মাঝে খাতা পেন্সিল কিনে দেয়। ও মা, আর্য আবার এসব করে নাকি? করেই তো, তুমি জানো না? কি করে বলতো? ওই তো আমাদের বস্তিতে আসে মাঝে মাঝে। আর্যদা সাথে আরো অনেকেই থাকে, বড় অফিসের লোক সব। ওরা বই খাতা দেয়, রং পেন্সিল দেয়। বাবা, আমি তো কিছুই জানি না রে। মালতী মাসি বলেছে আমাকে তুমি আর্যদার বউ হও। আমি ফাংশনে তোমাকে দেখেছি, তুমি সবাইকে কেমন নাচ গান শেখাও। ও বাবা, তুই তো দেখছি অনেক কিছুই জানিস রে। হ্যাঁ, আমি সব জানি। বাচ্চা ছেলেটার কথা শুনে হেসে ফেলে ঈশিতা। বলে, তো এত রাত্রে এখানে কি করতে? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না তো। সে কি, কি বলছিস? হ্যাঁ, সেই বৃষ্টির মধ্যে সন্ধেবেলা বের হয়েছে, এখনো ফেরেনি। দেখ আশেপাশে কোথাও আছে হয়তো। না গো, সব জায়গায় খুঁজেছি, ভালো করে পাইনি। চিন্তা করিস না, চলে আসবে। কোথায় আর যাবে? হ্যাঁ, আমি যাই গো। ছোটু পা বাড়ায়, ঈশিতা ডাকে, শোন, সকাল থেকে কিছু খেয়েছিস? পেটে পড়েছে কিছু? না, কে খেতে দেবে বলো? বাবা কিছু নিয়ে ফিরলে খাবো। দাঁড়া, আমি কিছু দিলে খাবি? না। না কেন? মা বলতো কারোর থেকে কিছু চেয়ে খেতে নেই। কি মুশকিল, তুই তো চাসনি, আমিই তো বললাম। তোর আর্য দাদা বাবু তো বাড়ি ফিরে আর কিছু খেলো না, আমারও কিছু খাওয়া হয়নি, তাই তুই খেলে একসাথে খেতে পারি। ঈশিতা এরকমই, বাচ্চা দেখলে খুব ভালোবাসে। আর ছোটুকে দেখলে তো সত্যি ওর কষ্ট হয়। এইটুকান ছেলে, তার মা নেই। বাবা কখন কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। ছোটুকে সামনে পেয়ে ঈশিতা যেন ওর সব মায়া মমতা উজাড় করে দেয়।
মনটা ভালো হয়ে যায়। ছোটু মাথা নিচু করে থাকে। সত্যিই খিদে পেয়েছে ওর। বাবা যে কখন ফিরবে কিছু তো জানেও না। ঈশিতা বলে, খুব খিদে পেয়েছে না রে? হুম। খাবি তাহলে? হ্যাঁ, তুমি দিলে খেতে পারি। দাঁড়া, আমি প্লেট নিয়ে আসি। চোখের জল মুছে ভালো করে ঈশিতা দৌড়ে ওপরে আসে। দরজা খোলার শব্দে ঘুম ভাঙে আর্যর। ততক্ষণে নেশার ঘোরটা কেটেছে খানিক। চোখে মুখে জল দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। ব্যালকনি থেকে চোখে পড়ে ঈশিতার ছোটুকে। বাচ্চা ছেলেটাকে দেখে চিনতে পারে আর্য। নিচের লনে তখন হালকা ডিম লাইটের আলো জ্বলছে। সেই আলোয় আর্য দেখে ঈশিতা কি সুন্দর করে ছোটুকে খাইয়ে দিচ্ছে, গল্প করছে হেসে হেসে। ঈশিতার মুখে হাসি দেখে মনের ভারটা একটু হলেও কমে যায় আর্যর। সে কি করে বলবে ঈশিতাকে এই কদিন সে কোথায় ছিল, কোথায় না কোথায় গিয়েছে। কলকাতার সমস্ত বড় ডক্টরদের সাথে কথা বলার পরেও কেউ কোনো রকম আশা দিতে পারেনি। আজ তো ডক্টর মৈত্রও বলে দিলেন একান্ত অলৌকিক কিছু না হলে ঈশিতার মা হওয়া কার্যত অসম্ভব। রিপোর্টে কি আছে ঈশিতা জানে না, আর্য জানে। রিপোর্ট বলছে জন্মগতভাবে ঈশিতার ওভারি দুটি আকারে এবং আকৃতিতে যা পরিমাপ থাকে তা নেই। আর সেই কারণেই ওভিউলেশনের ক্ষেত্রে কিছু সমস্যা ঘটছে। তাছাড়াও কিছু আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যে কারণে প্রথাগত চিরাচরিত পদ্ধতিতে ঈশিতার মা হওয়া কার্যত অসম্ভব। তবে এখন তো চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়ে গিয়েছে, নানা রকম উপায়ও রয়েছে। তারা চাইলে সেসব ভেবে দেখতে পারে। যদিও এখনো সময় কিছু ফুরিয়ে যায়নি। আরো কিছুদিন, আরো কিছু বছর অপেক্ষা করে দেখা যেতেই পারে। কে বলতে পারে কখন কি অলৌকিক ঘটনা ঘটে যায়। আমাদের চিকিৎসা শাস্ত্র যদিও তাতে সম্মতি দেয় না, তবুও কখনো কখনো তো চমৎকার ঘটে। ভরসা করে দেখা যেতেই পারে। আর এই কথা শোনার পর থেকে আর্য চেষ্টা করে যতটা সম্ভব নিজেকে ঈশিতার চোখের আড়াল করে রাখতে। কখনো না কখনো কথাবার্তায় এই প্রসঙ্গ তো চলে আসবে। তখন কি বলবে আর্য, কি করবে? মাথা ঠিক ছিল না আর্যর। এবার গিয়ে ড্রিঙ্কটা একটু বেশি হয়ে গিয়েছে আজ। এখন ঈশিতার জন্য খারাপ লাগে। তার জন্য মেয়েটার খাওয়া হলো না আজ। যাক, ছোটুকে কাছে পেয়ে হয়তো কিছু মুখে দিয়েছে। ওদের খাওয়া ততক্ষণে শেষ হয়েছে। ঈশিতার নামমাত্র মুখে দিয়েছে কিছু। ছোটু খানিকটা খেলো, বাকিটা প্যাক করে দিল। ঈশিতা বলল, বাবাকে বলবি আমি দিয়েছি, বাবা বকবে না। আর কাল থেকে আসবি তো? তোর আর্য দাদা বাবু অফিসে চলে গেলে আসিস, তোকে পড়া দেখিয়ে দেব, বুঝলি? ছোটু ঘাড় নেড়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য দেখেছে তার বাবা ফিরছে রিক্সা নিয়ে। একটু দূরে যেতে হয়েছিল, ফেরার সময় বৃষ্টিতে আটকে পড়েছিল কোথাও। ঘড়িতে তখন রাত 11টা। ওপর থেকে আর্য সবটা দেখলো। খানিক চিন্তামুক্ত হলো এই ভেবে, যাক, ঈশিতা একজন সঙ্গী পেল। ওর এই সারাদিনের একাকিত্ব যন্ত্রণা বাচ্চা ছেলেটা আসলে ভুলে থাকবে। কোথাও কি বুঝতে ভুল হয়ে গেল আর্যর? সময় দিতে না পেরে ঈশিতাকে কি কোথাও কষ্ট দিল তাহলে? না, ঈশিতা উপরে উঠে আসছে। আর্য চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত নামলো শহর জুড়ে। সকাল হয়, আবার সব আগের মতন স্বাভাবিক। কাল রাত্রের ঘটনার রেশ মনে রাখেনি কেউ। ঈশিতাও আর্যকে প্রশ্ন করেনি কিছু। আর্যও কিছু বলেনি। দিন কাটতে থাকলো। মাঝে ছোটু এসেছে কয়েকদিন ওদের ফ্ল্যাটে। ঈশিতা ওকে পেয়ে সত্যিই দুঃখ ভুলে গেল। ওকে লেখাপড়া করায়, কতগুলো বইও কিনে এনে দিয়েছে। আর্যকে মুখে কিছু না বললেও আর্য জানতো সবই। ঈশিতা যদি এতে ভালো থাকে সেই ভেবে আপত্তিও করেনি কিছু। ছোটু ইদানিং আবার ঈশিতাকে আদর করে মণিমা বলে ডাকতে শুরু করেছে। দিদিমণির থেকে মণি, আর তার সাথে মা মিলিয়ে মণিমা। ঈশিতা কিছু বললে আবার বলে, ছোটবেলায় মায়ের কাছে রাম লক্ষণের গল্প শুনেছি। লক্ষণ বলে লোকটা নাকি তার বৌদিকে মায়ের মতন ভালোবাসত। তুমিও তো আমার বউ দিদি, তোমাকেও মায়ের মতন ভালোবাসি, তাই মণিমা। ঈশিতার হাসি পায়, বলে, দাঁড়া, তোর হচ্ছে। এই কদিনে খুব কথা শিখেছিস তুই। দেখবো বড় হলে কত মনে থাকে তোর এই বউ দিদির কথা। এরই মাঝে একদিন ডক্টরের সাথে আর্যর কথা বলা শুনে কিছু টের পায় ঈশিতা। আর্যকে বলতে শোনে, তাহলে কি আর কোনো আশাই নেই ডক্টর? উত্তর শুনে আর্য বাকরুদ্ধ হয়ে গেলে ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় না ঈশিতার। কান্না পেয়ে যায়। অদৃষ্টকে মেনে নিতেও কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। আজ না হয় সে ছোটুকে নিয়ে ভুলে আছে, কিন্তু দুদিন পর থেকে? আচ্ছা, ছোটুকে দত্তক নিলে কেমন হয়? মা নেই ছেলেটার,
বাবা থেকেও নেই। অনেক আইনি জটিলতা আছে যদিও। ছোটুর বাবাকে রাজি করাতে হবে। ভাবে আর্যকে কথাটা বলবে। কিন্তু ঘটনার যে তখনও কিছু বাকি ছিল। সেদিন ছোটুর জন্মদিন। ছোটু নিজেই বলেছিল কখনো যে আগে প্রতি বছর মা তার জন্মদিনে পায়েস রান্না করত। শুনে ঈশিতার খারাপ লাগলো। আহারে, কেউ একটু পায়েস করেও খাওয়ায় না ছেলেটাকে। কেই বা করবে তাই। ঈশিতা আজ নিজের হাতে ওর জন্য পায়েস রান্না করেছে। ছোটু স্কুল থেকে ফিরলে দিয়ে আসবে। কি ও যদি নিজেই আসে? কিন্তু বেলা গড়িয়ে এলো, ছেলেটা কই এলো না তো। কি হলো? মালতী মাসি কাজে আসতে ঈশিতা জিজ্ঞেস করলো। সে বলল, সে কি তুমি জানো না? স্কুল থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার সময় ছোটু যে গাড়ি চাপা পড়েছে। কাল বলছিল তোমার হাতে পায়েস খাবে, আজ তাড়াতাড়ি ফিরবে। ঈশিতার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। একটু একটু করে সাজিয়ে নিতে চলা পৃথিবীটা কেমন যেন এক লহমায় কেউ ধুলোয় মিশিয়ে দিয়ে গেল। পায়েসের বাটি পড়ে রইল। হাতে যেটুকু যা লেগেছিল সেই অবস্থাতেই আর্যকে ফোন করে বেরিয়ে গেল মালতী মাসিকে সঙ্গে নিয়ে। কাছেই একটা হাসপাতালে ওরা ছোটুকে ভর্তি করেছিল। ওরা যখন পৌঁছালো ততক্ষণে প্রায় সব শেষ। ঈশিতার চোখের সামনে মারা গেল ছোটু। ছোটু রক্তাক্ত মুখটা দেখে আর্যকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল ঈশিতা। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ছোটু যে ওকে কথা দিয়েছিল সে আসবে, সে রোজ আসবে তার মণিমার কাছে। ছোটু এভাবে চলে যেতে পারে না। তাকে এইভাবে একা করে দিয়ে তার সমস্ত মায়া মমতায় ভাগ বসিয়ে ছোটু চলে যেতে পারে না। ঈশিতা হাউ হাউ করে কাঁদছিল। তার মাঝে যে কখন তার পায়েস মাখা হাতটা ছোটুর মুখে গিয়ে পড়েছে খেয়াল করলো না কেউ। ছোটু শেষমেশ তার মণিমার কোলে মাথা রেখে যাত্রা করলো অনন্ত লোকের উদ্দেশ্যে। ঈশিতা আবার একা হয়ে গেল। সেদিনের পরের রাত্রে কারোর চোখে ঘুম নেই। ঈশিতার চোখের জল বাঁধ মানে না। এতদিন পর সে কাউকে নিয়ে একটু সুখী হয়েছিল, খুশি হয়েছিল। ভগবান সেটুকু তার থেকে কেড়ে নিলেন। সেদিন সেই বৃষ্টি ভেজা রাত্রে ফ্ল্যাটের সামনের লনটায় দাঁড়িয়ে ছোটুকে খাওয়ানো থেকে শুরু করে মাঝের এই কয়েকটা দিন স্বপ্নের মতন ছিল বলে মনে হয়। সে তার সমস্ত মায়া মমতা মাতৃসত্তা দিয়ে ছোটুকে ভালোবেসেছিল। ছোটুও তার পরিপূর্ণ মর্যাদা দিয়েছিল তাকে মণিমা বলে ডেকে। সেই ছোটু কথা দিয়েও কথা রাখলো না। সে আবার জেকে সেই একলা হয়ে গেল। আর্যকে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে ঈশিতা। আমি কি কোনোদিনই মা হতে পারবো না আর্য? পারবে, পারবে। ভগবানের উপর একটু ভরসা রাখো, তিনি চাইলে নিশ্চয়ই পারবে। তারপর কোন এক সময় কাঁদতে কাঁদতেই আর্যকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে ঈশিতা। সে রাত্রে আবারও বৃষ্টি নেমেছিল শহরে। রাস্তায় লেগে থাকা রক্ত ধুয়ে গিয়েছিল বৃষ্টির স্রোতে। আর ঘুমের মধ্যে চমকে চমকে ওঠা ঈশিতাকে আরো কাছে টেনে নিয়েছিল আর্য। সমস্ত কিছু ভুলে ঈশিতাও নিজেকে সঁপে দিয়েছিল আর্যর কাছে, হয়তো বা খানিক অজান্তেই। কি হয়তো নেহাতি বিধাতার বিধিলিপিতে নতুন করে কোনো গল্প লেখা শুরু হয়েছিল প্রাণের সঞ্চার। এরপর প্রায় ৩-৪ মাস পরের কথা। ঈশিতা মাঝে দুঃখ ভুলেছে অনেকটাই, সামলে নিয়েছে নিজেকে। আর্যও এখন যতটা পারে ওকে সময় দেয়। দুজনেই মেনে নিয়েছে সবকিছু। কি করা যাবে আর? অদৃষ্ট। তাকে অস্বীকার করার সাধ্য কোথায়? আজ বাবা মা আসবে। ঈশিতা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে গেল। অনেকক্ষণ না খেয়ে রয়েছে, তার ফল কি? গাটাও কেমন যেন বুলোচ্ছে। সে কি রান্নার গন্ধে? শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে। কিছু খেতে ইচ্ছে করছে না, খালি ঘুম ঘুম পাচ্ছে। এই অবস্থায় আর্য বলেছিল, থাক না, বাবা মা না হয় পরেই আসবে। ঈশিতা শুনলই না। এতদিন পরে ওনারা আসবেন বলেছেন, না করো না। ও আমি ঠিক রান্না করে রাখবো, অসুবিধা হবে না। কিন্তু হঠাৎই তার কি হলো? চোখ দুটো কেমন যেন জ্বালা জ্বালা করছে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে ঈশিতা। মালতী মাসিকে বলে দাদাবাবুকে ফোন করে খবর দিতে। কথাটুকু বলা মাত্রই জ্ঞান হারালো ঈশিতা। আর্য অফিস থেকে দৌড়ে আসে। ততক্ষণে আর্যর বাবা মা এসেও পৌঁছেছেন। সবাই মিলে ঈশিতাকে নিয়ে ছুটে যায় ডক্টর মৈত্র চেম্বারে। ঈশিতাকে দেখে ডক্টর মৈত্র বের হয়ে আসেন। বলেন, যা সন্দেহ করছি তা সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট দরকার, করিয়ে আনলে বলতে পারবো। আর্য ঘাবড়ে যায়। তা কি করে হয়? এই তো কদিন আগেই তিনি বললেন সম্ভব নয়, এখন আবার? ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি আর্যবাবু। আমি তো বলেইছিলাম মিরাকল হতেও পারে। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়।
আপনি টেস্ট কটা করিয়ে আনুন, দেখা যাক কি হয়। 1 সপ্তাহ পরে টেস্টের রেজাল্ট আজ হাতে এসেছে। ডক্টর মৈত্র কনফার্ম করেছেন, ইয়েস, ইটস পজিটিভ। বাড়ি ফিরছে আর্য। বাবা মাও রয়ে গিয়েছেন এই কদিন। ফিরতে না ফিরতে ঈশিতার হাসি মুখ দেখে আন্দাজ করে নেয় আর্য। কিছু বলার দরকার পড়ে না। আর্যর মা দেখেই বুঝেছিলেন রিপোর্টটুকু দরকার ছিল শুধুমাত্র কনফার্ম হওয়ার জন্য। আজ সেটাও হওয়া গেল। এরপর তো আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। খুব খুশি ঈশিতা আজ। অবশেষে আগের সব মেডিকেল রিপোর্টকে ভুল প্রমাণ করে সে মা হতে চলেছে, সেটাই সব থেকে বড় কথা। কিন্তু তবুও মনের মাঝে কোথাও যেন ছোটুর জন্য দুঃখটা রয়েই গেল। হাজার হলেও সেই তো প্রথম তাকে মণিমা বলে ডেকেছিল। ছোটুর কথা মনে পড়তেই নিজের ভেতরে প্রথমবার প্রাণের স্পন্দন অনুভব করে ঈশিতা। নিজেকেও বিশ্বাস হয় না কে আসছে, তা সে জানে না। তবু মনে মনে বলে, ছোটু তুই? কে জানে, ভিতর থেকে তো কেউ সাড়া দেয় না, দেওয়ার কথাও নাই। এই পৃথিবীতে তো অনেক কিছুই হওয়ার কথা থাকে না, তবু হয়ে যায়। আমরা সেসব ঘটনাকে অলৌকিক বলে থাকি। কথায় তার ব্যাখ্যা হয় না, বিজ্ঞানে তার যুক্তি মেলে না। আধুনিক বিজ্ঞান এগিয়েছে অনেক দূর, অনেক আবিষ্কার, তবুও কিছু কিছু জিনিস আজও রহস্যাবৃত। এও তাই। এ রহস্যের কোনো উত্তর হয় না। ঈশিতা উত্তর খোঁজার কোনো চেষ্টাও করে না। সে জানে তার স্বপ্ন পূরণ হয়েছে। সব বাধা অতিক্রম করে সে মা হতে চলেছে। ছোটু যে তাকে কথা দিয়েছিল ফিরতে তো তাকে হতোই। হয়তো অলৌকিক, হয়তো অবিশ্বাস্য, কিন্তু তবুও এটাই সত্যি। আর্য মাঝে মাঝে ঠিকই বলে, ইয়েস, মিরাকল ডু হ্যাপেন, বাট অনলি হোয়েন ইউ বিলিভ। সত্যিই তাই। আর জীবনের এই খেলাঘর কখনো ধূসর, কখনো বর্ণহীন, কখনো নানা রঙের রঙিন। কে বলতে পারে সে কখন কিভাবে নিজেকে কোন রঙে রাঙিয়ে নেয়? কেউ বলতে পারে না। না আর্য, না ঈশিতা, কেউ না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।